সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আইন অমান্য আন্দোলন এবং অহিংস আন্দোলন এটি হচ্ছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটি সুসংগঠিত প্রতিরোধ, যার মাধ্যমে জনগণ ব্রিটিশ আইন ও শাসনের প্রতি অমান্যতা প্রদর্শন করে নিজেদের স্বাধীনতার দাবি জোরালো হয়। এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন মহাত্মা গান্ধী এবং জাতীয় কংগ্রেস। পটভূমি ও কারণ 1920 থেকে 22 সালে অসহযোগ আন্দোলনের পরে ভারতের রাজনীতি কিছুটা স্থবিরতা নেমে আসে, অর্থাৎ আন্দোলন সেভাবে হয়নি। কিন্তু ব্রিটিশ শাসনের দমননীতি, অর্থনৈতিক শোষণ ও কৃষকদের দুরবস্থা, উচ্চ কর ও লবণ আইন প্রভৃতি কারণে নতুন করে আন্দোলনের প্রয়োজনীয়তা দেখা যায়। মূল কারণ স্বরাজের দাবি। 1929 সালের লাহোর কংগ্রেস অধিবেশনে জওহরলাল নেহরুর নেতৃত্বে ঘোষণা করা হয় যে ভারতের একমাত্র লক্ষ্য হবে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা, এবং 26শে জানুয়ারি 1930 সালে সম্পূর্ণ স্বাধীনতার উদ্দেশ্যে স্বরাজ দিবস পালন করা হচ্ছে, এবং যেটা পরবর্তীকালে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো। এই সময় ছিল কি লবণ আইন ও কর নীতি খুবই গভীর জটিল ছিল, জটিল মানে খুবই বেশি বোঝা ছিল। লবণ একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এবং এটার উপরে যদি কর চাপাই তাহলে তো সমস্যা। এই যে চাল, তেল, এসবের উপরে যে বর্তমানে যেসব কর বা ট্যাক্স বা জিএসটিগুলো চাপছে, এগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু একটা বোঝা। দেখো, আগে যে চালের বস্তা 1200 টাকা ছিল, সেটা এখন 1600 টাকা, মানে 400 টাকা এক্সট্রা এই জিএসটি ফিএসটি এগুলোর জন্য। তেল কোথায় 100-200 টাকা, 100 টাকা থেকে কোথায় 150-200। টমেটো 20 টাকার টমেটো 50 টাকা, 50 টাকা তো না 80 টাকা। এখন একটু কমেছে, শীতকালে প্রোডাকশনটা বেশি হয়েছে বলে একটু কমেছে। কিন্তু এই যে চাল তো নিত্য প্রয়োজনীয় জিনিস, এবারে একটা চালের বস্তা কোনো পরিবারে যদি 2টো বস্তা চাল লাগে, তাহলে এখন তার এক্সেস লেগে যাবে 800 টাকা এক্সেস লেগে যাবে। তাহলে এখন সমস্ত কিছুর দাম এত বেশি। তো সেই রকম লবণ তো একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, তো লবণের উপরে কর এবং একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশদের উপরে। তাহলে দেখো এবার কি বলছে, অর্থনৈতিক শোষণ। ব্রিটিশ সরকারের কারণে ভারতের কৃষক ও শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছিল। ভারতের ব্রিটিশ পণ্যের আধিপত্য ও দেশীয় শিল্পের পতন ভারতের অর্থনীতিকে দুর্বল করে। সাইমন কমিশনের বিরোধিতা। 1927 সালে ব্রিটিশ সরকার সাইমন কমিশন পাঠায়, যেখানে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না, এবং ভারতীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ হয় এবং সাইমন গো ব্যাক আন্দোলন শুরু হয়। নেহেরু রিপোর্ট 1928 সালে, এবং এটা কিন্তু প্রত্যাখ্যান করছে নেহেরু রিপোর্ট। মতিলাল নেহেরুর নেতৃত্বে একটা সাংবিধানিক খসড়া প্রণয়ন করা হয়েছিল, যে ব্রিটিশ সরকার কি করে প্রত্যাখ্যান করে, এবং যার ফলে আন্দোলন আরো জোরদার হয়। গান্ধীর আন্দোলন পরিকল্পনা। 1930 সালের ফেব্রুয়ারি মাসে গান্ধী ব্রিটিশ সরকারের কাছে চিঠি লিখে 11 দফা দাবি পেশ করেন। এর মধ্যে লবণ কর বাতিল, কৃষকের কর হ্রাস, নেশাজাত দ্রব্য নিষিদ্ধকরণ, স্বদেশী শিল্পের প্রচার, শ্রমিকদের অধিকারের মতো বিষয় ছিল। ব্রিটিশ সরকার এগুলো মেনে না নয় গান্ধীজি আইন আন্দোলন শুরু করেন। ডান্ডি মার্চ 12ই মার্চ থেকে 6ই এপ্রিল 1930 সাল। গান্ধীজি 12ই মার্চ 1930 সালে গুজরাটের সবরমতী আশ্রম থেকে 78 জন অনুসারীকে নিয়ে, তার 78 জন অনুসারীকে নিয়ে 1930 সালে 241 মাইল কিন্তু পথ প্রদক্ষিণ করেন, পদযাত্রা করেন, এবং এর পথে 78 জন নিয়ে শুরু হচ্ছে, কিন্তু পরবর্তীকালে শেষ জায়গায় পৌঁছে কিন্তু হাজার হাজার মানুষ গান্ধীজিকে কিন্তু সমর্থন দেয়। 6 এপ্রিল সকালে ডান্ডিতে সমুদ্রের তীরে পৌঁছে লবণ আইন ভঙ্গ করেন এবং সমুদ্রের লবণ সংগ্রহ করে ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান। ডান্ডি অভিযানের খবর সারা দেশে ছড়িয়ে পড়ে এবং লক্ষ লক্ষ মানুষ আইন অমান্য আন্দোলনে কিন্তু যোগ দেন। দেখো, লবণ আইন মানে ভঙ্গ করার মাধ্যমে গান্ধীজি এই আন্দোলন কিন্তু সূচনা করছে। বিস্তার। লবণ আইন ভঙ্গ। সাধারণ মানুষ সমুদ্র তীর থেকে লবণ সংগ্রহে ব্রিটিশদের আইন ভঙ্গ করেন। স্বদেশী পণ্য বর্জন, বিদেশি কাপড় ও অন্যান্য জিনিস পুড়িয়ে ফেলা হয়। কর প্রদান বন্ধ, কৃষক ও ব্যবসায়ীরা কর দেওয়া বন্ধ করে দেয়। ব্রিটিশ প্রতিষ্ঠান বর্জন। আইন, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি চাকরির কর্মচারীরা ব্রিটিশ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে থাকে। মহিলা ছাত্রদের অংশগ্রহণ। সরোজিনী নাইডু, কমলা দেবী চট্টোপাধ্যায়, আব্বাস তৈয়বজি প্রভৃতি বহু নারী এই আন্দোলনে কিন্তু যোগদান কিন্তু করে। আন্দোলন দমন করতে ব্রিটিশ সরকার কড়া ব্যবস্থা নেয়। গান্ধী সহ হাজার হাজার নেতাকে গ্রেপ্তার করা হয়। পুলিশে গুলি চালানো, লাঠিচার্জ, গ্রাম পুড়িয়ে দেওয়া, জনসাধারণের উপর নির্যাতন করা হয়। 1931 সালে জানুয়ারি মাসে ব্রিটিশ সরকার গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। এতে গান্ধী আরউইন চুক্তি, এটা আরউইন হতো, আরউইন, ঠিক আছে। আরউইনের ইংরেজি বানানো হচ্ছে এটা, এর জন্য আরউইনকে ইরউইন বা আরউইন। এই চুক্তির মাধ্যমে আন্দোলন কিছু সময়ের জন্য স্থগিত হয়। অর্থাৎ চুক্তির শর্ত ছিল রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবে, তবে সহিংস সম্প্রদায়দের নয়। লবণ উৎপাদনের অনুমতি দেবে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে কিন্তু দমন করা যাবে না।
গান্ধী কংগ্রেস আন্দোলন স্থগিত করে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করে এবং লন্ডনে গিয়ে গোলটেবিল বৈঠকে যোগদান, কিন্তু ব্রিটিশ সরকার স্বাধীনতার বিষয়ে কোনো অগ্রগতি দেখায়নি। ফলে আবার 32 সালে আন্দোলন শুরু হয়েছে এবং তিনি এই লন্ডনে যান 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদানের জন্য, কিন্তু তিনি খালি হাতে ফিরে আসেন। এবং সেটা গান্ধীজির পক্ষে কিন্তু খুবই আশাহত হন। তারপরে আবার আন্দোলন শুরু হচ্ছে। 1932 সালে পুনরায় আন্দোলন ও ব্রিটিশ দমন নীতি, ব্রিটিশ সরকার গান্ধীকে পুনরায় গ্রেপ্তার করে এবং কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করে। বি.আর. আম্বেদকরের নেতৃত্বে পৃথক নির্বাচনী ব্যবস্থা ঘোষণা করা হয়, যা পরবর্তী সময় পুনা চুক্তির মাধ্যমে সংশোধিত হয়। মানে ওই যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ব্যাপারগুলো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি আমরা দেখবো, সামনে দেখতে পাবো। 1933-34 সালের মধ্যে আন্দোলন দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এর প্রভাবটা আমরা দেখে নিই। ভারতীয় জাতীয়তাবাদ আরও শক্তিশালী হয়। ব্রিটিশ সরকার 1935 সালে ভারত শাসন আইন প্রণয়ন করতে বাধ্য হয়। আন্দোলন ভারতের স্বাধীনতার ভিত্তি স্থাপন করে। আইন অমান্য আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মোড় ছিল, যা দেখিয়ে দেয় অহিংস আন্দোলনের মাধ্যমে শক্তিশালী উপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব। 1942 সালে ভারত ছাড়া আন্দোলন এবং 1947 সালে স্বাধীনতা অর্জনের পথ এই আন্দোলনের মাধ্যমেই সুগম হয়েছিল। অর্থাৎ আমরা দেখলাম যে এই আন্দোলনটা একটা ভারতের গুরুত্বপূর্ণ যে মানে মানে জনসাধারণের অংশগ্রহণকারী যে আন্দোলন, সেগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়া আন্দোলন, রাওলাটের বিরুদ্ধে আন্দোলন, এগুলো কিন্তু একটা সর্বাত্মক আন্দোলন ছিল। অর্থাৎ সাধারণ জনগণ কিন্তু পথে নেমে এই আন্দোলনগুলো করে।